শেখ হাসিনা উৎখাতের পরে ভারতের সরকার, রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং মিডিয়া উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশ এখন ইসলামিস্ট জঙ্গিদের হাতে। ডক্টর ইউনুস এবং জামাতে ইসলামী এরা নাকি সব ইসলামিক সন্ত্রাসী সন্ত্রাসবাদকে রিপ্রেজেন্ট করেন। এদেরকে হটানোর জন্য এখন ভারতের একটা কিছু করতে হবে। প্রথমে শুরু করলো হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, ওটা নিয়ে কদিন খুব হইচই হলো। পরে ওটা মিথ্যা প্রমাণিত হওয়ার পরে আমরা লেটেস্ট যেটা দেখলাম, ভারতীয় আওয়ামীরা যেটা করলো, বাংলাদেশ সেক্রেটারিয়েটের আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে অনেক নথিপত্র পুড়িয়ে ফেললো। সেটার উপর আলোচনা করেছি। এটা আমাদের এক ধরনের কি বলবেন নিষ্ক্রিয়তা বা আমাদের ইনএফিসিয়েন্সি প্রমাণ করে। তবে ভারত ও আওয়ামীরা যে এর পেছনে, এতে কোনো সন্দেহ নেই। মানে যেখানে শতকরা 90% বেশি আমলা, পুলিশ, সেনাবাহিনীর অফিসার, বড় বড় অফিসার, মিডিয়া সবই ভারত ও আওয়ামী পন্থী। তাই এদের শাস্তি না দিয়ে, এদের বিচার না করে ইউনূস সরকার যে সংস্কারের এক উদ্ভট পরিকল্পনা করেছেন, তারই ফল হচ্ছে এটা। তবে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আনন্দবাজার পত্রিকায় একটা 27 তারিখে একটা খবর এসছে। খবরটা হলো কি, খুবই তির্যক ভাবে তারা একটা খবর দিয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। যে পাকিস্তান থেকে আবার সামরিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য, এবং সেখানে তারা লিস্টই দিয়েছেন বাংলাদেশ পাকিস্তান থেকে কত গোলা বারুদ ইত্যাদি কিনেছে, কত অস্ত্র শস্ত্র কিনেছে। আনন্দবাজার পত্রিকার খবরটা দেখলে বুঝবেন তারা কতটা আতঙ্কিত এবং হিংস্র হয়ে গেছে যে মিথ্যা প্রচারণায় নেমেছে তারা। তার একটা তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশের আইএসপিআর, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, মানে বাংলাদেশ সামরিক বাহিনীর আন্তঃবিভাগীয় যারা পাবলিক রিলেশন জনসংযোগ বিভাগ, তার একটা প্রতিবাদ করেছে, বলেছে এ ধরনের কোনো ব্যাপার ঘটে নাই। মানে বাংলাদেশে তারা ওই পাকিস্তান থেকে মেজর জেনারেল লেভেলের অফিসাররা এসে বাংলাদেশের কি বলে এই সেনাবাহিনীকে ট্রেনিং করবে এবং বিভিন্ন রকম ভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা আইএসপিআর এর বয়ান। কিন্তু আইএসপিআর এর এই বয়ানটা আমি পড়ে শোনাচ্ছি না, সেখানে এটাই প্রতিষ্ঠিত হয়ে গেল যে বাংলাদেশ এখন পাকিস্তানের অংশ হয়ে যাচ্ছে। এই ধরনের একটা আশঙ্কা, এই ধরনের একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আনন্দবাজার পত্রিকা, যে 53 বছর পর রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই পাকিস্তান সেনাবাহিনী যারা মানুষ হত্যা করেছিল তারা আবার বাংলাদেশে ফিরে আসছে। খুবই সেন্সেশনাল একটা মিথ্যা খবর। তো এই খবরটা দেখেন, খুবই সেন্সেশনাল। টাইটেল হচ্ছে 53 বছর পর বাংলাদেশে ফিরছে পাক ফৌজ, অস্বীকার করলো ঢাকা। 53 বছর পর ফের বাংলাদেশের মাটিতে পা রাখবে পাক সেনা। ঢাকার ফৌজকে প্রশিক্ষণের নামে পদ্মাপাড়ে রাওয়ালপিন্ডির সেনা কর্তারা পাড়ি জমাচ্ছেন বলে সূত্র মারফত মিলেছে খবর। মানে খবর না বলে গুজব বলা উচিত। যুদ্ধ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে 5 দশক, এই পদ্মাপাড়ে ফের পা রাখতে চলেছে এককালের শত্রু তথা গণহত্যাকারী ফৌজ। পরিস্থিতি যেভাবে নতুন দিকে বাঁক নিয়েছে তা দেখে ভুরু কুঁচকেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সুরও শোনা যাচ্ছে তাদের গলায়। কুর্সিতে বসা
ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এবং ঘুরে ফিরে একই কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস এখন ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছেন এবং এটা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের এই যে সেভেন সিস্টার্স আসাম, মেঘালয় এগুলোর প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াবে। এর উদ্দেশ্যটা কি? আপনারা জানেন বাংলাদেশ একটা ছোট্ট দেশ, মিয়ানমারের মতো একটা ছোট্ট দেশকে ট্যাকেল করতে পারছে না, সাহস পাচ্ছে না, যেটা নিয়ে আমি আগামীকাল একটা বড় ধরনের প্রোগ্রাম করব। দেখবেন সবাই। সেখানে আমি একমাত্র সর্বপ্রথম এবং একমাত্র যে কথাগুলো বলে আসছি এটা বাংলাদেশে কেউ বলে নাই, বলছেও না, অদূর ভবিষ্যতে বলবেন বলেও আমি মনে করি না। যে আরাকান বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আমলে যেমন বাংলাদেশের পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ, সিলেট নিয়ে যে অঞ্চল ছিল সেখানে অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল। বঙ্গ, রাঢ়, গৌড়, হরিকেল, সমতট, ঠিক তেমনই একটা রাজ্য ছিল আরাকান। আরাকান বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। সেই মোগল আমল থেকে, সুলতানি আমল থেকে সেখানেই আমাদের বাঙালি কবি সৈয়দ সুলতান এবং আলাওয়াল আরাকান রাজসভার রাজকবি ছিলেন। এটা নিয়ে আমি আগামীকাল আলোচনা করব। মানে সেটা হবে এটা এই যে আরাকানকে জোর করে ছিনিয়ে আনতে হবে। এখন যে কথা পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করতে সাহায্য করবে, তাদের দখলে নেবে, এটা যে কল্পনা প্রসূত। এই পরিপ্রেক্ষিতেই বলছি যেখানে বাংলাদেশ আরাকান দখল করার ব্যাপারে তারা উৎসাহী নয়, তারা নিজেদের ইতিহাসও জানে না, ভূ রাজনীতিও বোঝেন না, সুতরাং তারা মনে করছেন আরাকান মিয়ানমারের একটা অভ্যন্তরীণ সমস্যা, সেদিকে বাংলাদেশ নজর দেয় না, সাহসও পায় না। সেইখানে ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সাহায্যে তারা ভারতের অংশ ছিনিয়ে নেবে, এটা যে কোনো শিশুও বিশ্বাস করবে না, এটা আমরা জানি। তবে এটাই আমরা দেখছি ভারতীয় প্রোপাগান্ডা, ভারতীয় মিডিয়াতে একই কথা বারবার আসছে যে বাংলাদেশ চলে গেল। এটা আর কিছু না, একটা উপনিবেশ। বাংলাদেশ তো ভারতের একটা উপনিবেশ ছিল, এ ব্যাপারে তো কোনো বিতর্ক নেই। একটা উপনিবেশ হঠাৎ করে তাদের হাতছাড়া হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এটা তো দিল্লি বা কলকাতা বা আগরতলা সহ্য করতে পারছে না, তাই ওখানে বলা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এইটা হচ্ছে এখন চলে আসছে সামরিক দিক দিয়ে বাংলাদেশ ষড়যন্ত্র করে তাদের এলাকা দখল করবে। যে অভিযোগটা আনন্দবাজার পত্রিকা দিয়েছে যে পাকিস্তান থেকে মেজর জেনারেল লেভেলের অফিসার সহ সামরিক প্রশিক্ষকরা এসে ময়মনসিংহের গ্যারিসনে এবং অন্যত্র বাংলাদেশের অফিসারদের, সৈনিকদের ট্রেনিং দেবে, কথাটা যদি সত্য হয়ে থাকে এটাতে কি উদ্বিগ্ন হবার মতো কিছু? ভারতের মতো একটা পরাশক্তি বাংলাদেশে কিছু পাকিস্তানি সামরিক বিশেষজ্ঞ এসে ট্রেনিং দেবে, এটা তো পৃথিবীর সর্বত্র হয়ে আসছে। এটা ভারতের কথা মনে আছে, ভারত শ্রীলঙ্কায় তামিল টাইগারদের ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে, স্যাংচুয়ারি দিয়ে শ্রীলঙ্কা ভাঙার জন্য পরিকল্পনা করেছিল 1980-র দশকে। তারপরে এই যে এলটিটি, লিবারেশন টাইগার অফ তামিল ইলাম, ভারত তৈরি করে শ্রীলঙ্কাকে ভাঙতে চাইলো। তো ওটা হচ্ছে অপরাধ। কিন্তু একটা দেশের সেনাবাহিনীকে আরেক দেশের সেনা অফিসাররা এসে যদি ট্রেনিং দেয়, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের অফিসাররা আমেরিকাতে যাচ্ছেন ট্রেনিং এর জন্য, চীনেও যাচ্ছেন ট্রেনিং এর জন্য, এটা তো একটা গিভ এন্ড টেক এর ব্যাপার। তারা ভারতেও গিয়েছেন, হয়তো ভবিষ্যতে যাবেন কিনা আমরা জানি না। তবে আনন্দবাজার পত্রিকা যেটা সবচেয়ে আপত্তিকর ব্যাপার, 71 সালে পাকিস্তান এখানে
মানুষ হত্যা করেছিল, যুদ্ধ করেছিল, তাই পাকিস্তানকে চিরশত্রু বানিয়ে রাখতে হবে। মানে বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখার জন্য এর চাইতে বড় আফিম তো আর কিছু না। এটা অপিয়াম। আফিম খাইয়ে বাংলাদেশিদেরকে বারবার এক্সপ্লয়েট করা হবে যে তোমাদের একসময় পাকিস্তান অত্যাচার করেছিল, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করবে না, তাদের সঙ্গে শত্রুতা বজায় রাখবে। এখন জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছে। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দুইবার অ্যাটম বোমা ফেলে কয়েক লক্ষ লোক হত্যা করেছিল 1945 সালের অগাস্ট মাসে। তো জাপানের সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্রের অহিনকুল সম্পর্ক থাকা উচিত, কিন্তু আমরা জানি 45 সাল থেকে অদ্যাবধি এই প্রায় 80 বছর হতে চলল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের খুবই সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে। ভিয়েতনাম ও আমেরিকা ভিয়েতনামে কয়েক মিলিয়ন লোক হত্যা করেছে। কনজারভেটিভ এস্টিমেট হচ্ছে 1 মিলিয়নের বেশি, প্রায় 2 মিলিয়ন, 20 লক্ষ মানুষ হত্যা করেছে। এখন চেয়ে দেখেন ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, তারা চীনকে রোখার জন্য ভিয়েতনাম এখন আমেরিকাকে বিরাট বন্ধু মনে করছে। যুক্তরাজ্য, ব্রিটেনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা তাদের সম্পর্ক উন্নয়ন করেছে। এককালে তারা কলোনিয়াল মাস্টার্স ছিল, মানুষ হত্যা করেছে বলে কি বিলাতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে? বিলাতের এই যে কমনওয়েলথ ভুক্ত 50টার বেশি দেশ ব্রিটেনের সঙ্গে যে সম্পর্ক রেখেছে, এটা কিসের লক্ষণ? এটা কি তাহলে তাদের দাসত্ব? ভারত কেন কমনওয়েলথের মেম্বার? যে ভারতে ইংরেজরা শাসন করেছে এবং যেটা এখন ভারত, সেখানেই বেশি অত্যাচার করেছে ইংরেজরা ব্রিটিশ আমলে। জালিয়ানওয়ালা বাগ থেকে শুরু করে পলাশির যুদ্ধ সবকিছু তো ভারতেই হলো। সিপাহী বিদ্রোহ সবকিছু ওখানেই হলো। তারপরে তারা ব্রিটেনের সঙ্গে সম্পর্ক রাখে কি করে? এখন ইন্ডিয়ার যে হিগেমনি, বাংলাদেশে যে তাদের প্রভাব প্রতিপত্তি ছিল, কলোনিয়াল যে রিলেশনশিপটা ছিল, ওটা ভেঙে পড়েছে। হাসিনা চলে যাওয়ার পরে এখন যদিও ইউনূস সরকার গোপনে গোপনে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, একদিকে তারা প্রকাশ্যে হাসিনার ফেরত চাওয়া দাবি করছে, কিন্তু দেখেন কালকেই চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের অনুরোধে ভারত 24,000 টন চাল পাঠিয়েছে। তো বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে যদি বাংলাদেশের বা ইউনূস সরকারের আসলেই খারাপ সম্পর্ক থাকতো, তাহলে তো ইউনূস সরকার ভারতের কাছে চাল কেনার জন্য ভারতকে কথা মানে তার অনুরোধ করতো না, এবং ভারতও বাংলাদেশকে শত্রু মনে করলে এই চাল তো তারা সাপ্লাই দিত না। তাদের লাভের জন্য 24,000 টন চাল বিক্রি করেছে এমার্জেন্সি লেভেলে। এবং আমি যেটা মনে করি, ইউনূস সরকারের ভারত বিরোধিতা একটা পাতানো খেলা, কারণ ভারতপন্থীরাই কিন্তু এখন ক্ষমতায়, এখনো ক্ষমতায়। এই ডক্টর ইউনূস আর তার কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে দেখবেন উপদেষ্টাদের অনেকেই ভারতপন্থী এবং তারা সফট অন ইন্ডিয়া। সুতরাং এটা পাতানো খেলা না হলে একদিক দিয়ে ভিসা বন্ধ, ভারতে কেউ চিকিৎসার জন্য যাবে না, কোনো ট্যুরিস্ট যাচ্ছে না, তারাও ভিসা দিচ্ছে না। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, চাল 24,000 টন চাল বিক্রি করছে। তাহলে আমরা কি মনে করব? ভারতের সঙ্গে একটা পাতানো খেলা হচ্ছে। ইউনূসকে চাইবো ওই যে জাস্টিস নিজামুল হক যেটা বলেছিলেন, আমার চিফ প্রসিকিউটর জায়েদুল মালুম বলে, স্যার আপনার এজলাসে আমি মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি ধমক দিয়া বসায়া দিবেন, লোকে মনে করব আপনার সাথে আমার কোনো গন্ডগোল সম্পর্ক নাই। এখনো এটাই হচ্ছে। হাসিনাকে পাঠিয়ে দিয়ে তারপরে এখন বলছে ওকে ফেরত দাও। আরে তোরা বেটারা পাঠালি কেন? হাসিনাকে ওয়াকারুজ্জামানের টুটিটা চিপে ধরা উচিত। এই বেটা উর্দিধারী জেনারেল, তুমি বেটা হাসিনাকে পাঠিয়ে দিলে কেন?
পাঠিয়ে দিয়ে এখন বলছে ফেরত দাও, ফেরত দাও। ওই পাঠানোটা তো একটা খেলা হয়েছিল। মোদী সরকারের সঙ্গে ওয়াকারুজ্জামানের আন্ডারস্ট্যান্ডিং এর ফলেই হাসিনাকে তাড়াহুড়া করে সরকারি বিমান বাহিনীর প্লেনে করে নিরাপদে ভারতে পাঠিয়ে দিল। এখন তাকে ফেরত চাই। এটা পাতানো খেলা না। এই পাতানো খেলা বলেই তো যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসলেন, তখন কি হলো দেখছি আমরা। বিক্রম মিশ্রি ইউনূস সাহেবের সঙ্গে কথা বললেন, আমাদের পররাষ্ট্র সচিবদের সঙ্গে কথা বললেন। তারপরে আবার কি করলেন? ১ ঘন্টার জন্য গায়েব হয়ে গেলেন। গোপনে রুদ্ধদ্বার বৈঠক করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। তো ওই উপর দিয়ে বলছে যে আমি খাড়ায়া যামু, আর মাঝে মাঝে আপনি বসায়া দিবেন। এখন ইউনূস সরকার যারা খাড়ায়া যায় তাদের বসায়া দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে মহাব্বত মোদী সরকারের সঙ্গে প্রচন্ড মহাব্বত। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের যে মুরব্বী ওয়াশিংটন চায় বাংলাদেশ ভারতের সঙ্গেও একটা ওয়ার্কিং সম্পর্ক রাখুক। সুতরাং ভারত এই জন্য আনন্দবাজার পত্রিকার এই যে বিষোদ্গার, এটাও একটা পাতানো খেলা। তারা আবার দেখাচ্ছে আমরা কিন্তু ইউনূস সরকারের প্রচন্ড বিরোধী। ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা করছে। এই তথ্যটা মিথ্যা তারাও জানে। তবে একটা খোঁচা দিয়ে তারা বাংলাদেশকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু তোমাদের সরকারকে পছন্দ করি না। যে কথাটা আমি আপনাদের বলছি, কেউ বলছে না বলেই বলছি, এই সরকার পুরোপুরি ভারত নির্ভর, মার্কিন নির্ভর, এবং আওয়ামীদের সঙ্গে এদের কোনো গন্ডগোল নাই। ইউনূস সরকারের সঙ্গে হাসিনার গন্ডগোলটা একটা চোখ দেখানো, মানে আই ওয়াশ, এটা একটা পাতানো ব্যাপার। আসলে আওয়ামী লীগ এবং ভারতপন্থী, ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ চালায়। পুলিশ, সেনাবাহিনী, আমলা, দেখেন না কাদেরকে ধরে ইউনূস সরকার? ওই যে আব্দুল হাই কানু, আব্দুল হাই ভূঁইয়া কানু, তথাকথিত মুক্তিযোদ্ধা, যেটা পরে প্রমাণ পাওয়া গেল যে তিনি বীর বিক্রম নন, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলেও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাকে জুতার মালা পরানোর জন্য কিন্তু ৫ জনের গ্রেপ্তার করে বিচার হয়ে গেছে। এটা দিয়েই বুঝতে পারবেন ইউনূস সরকার মূলত একটা ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পা চাটা সরকার। পা চেটে চেটে এরা জুতার তলি খুলে ফেলেছে। ওয়াশিংটনের এবং দিল্লির যারা কর্তা ব্যক্তি, তাদের জুতা এই ইউনূস সরকারের লোকজন চেটে চেটে পরিষ্কার করে, একটু ময়লা হলেই আবার চেটে দেয়। আপনারা মনে করবেন, বলবেন হ্যাঁ ইউনূস সাহেবের বিরুদ্ধে এত বড় কথা বলছেন। আমি তো সর্বপ্রথম ইউনূস সাহেবের প্রধান উপদেষ্টা হওয়াতে খুশি হয়েছিলাম। তবে ওই ব্যাপারটা কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি, এখনো করি নাই। ওই হাসিনার প্রতিনিধি চুপ্পুর কাছে শপথ নেওয়া, এটাই তো প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনূস মনে প্রাণে একজন ভারতপন্থী, মার্কিনপন্থী তো বটেই, এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো গন্ডগোল নেই। তার একটা ব্যক্তিগত গন্ডগোল হয়েছে হাসিনার সঙ্গে। হাসিনা দেখে তার বদলে, তার বাবার বদলে আরেক ব্যক্তি জনপ্রিয় হবেন, নোবেল লরিয়েট, এত নাম ডাক, এটা হাসিনার সহ্য হয়নি। এটা ব্যক্তিগত সম্পর্ক। ডক্টর ইউনূসের ট্র্যাক রেকর্ড নাই। বিগত ১৫ বছর তিনি হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেননি, কোনো স্টেটমেন্ট দেননি, কোনো কাজ করেননি। তার বস ওয়াশিংটন যা বলে সেটাই উনি পালন করেছেন। এখন পরিস্থিতি বদলাবে। ডক্টর ইউনূস শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে থাকবেন কিনা সেটা নিয়েও আমি সন্দিহান। অনেকেই বলছেন যে ট্রাম্প যখন ঢুকবেন হোয়াইট হাউসে ২০শে জানুয়ারি, তারপরে ডক্টর ইউনূসের কি হয় সেটা আমরা এখনো নিশ্চিত নই। কেননা পারস্পরিক সম্পর্ক, পার্সোনাল রিলেশনশিপ ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুবই খারাপ।
ডোনাল্ড ট্রাম্প মনে রেখেছে ওই যে বাংলাদেশের ব্যাংকার অফ দ্য ব্যাংকার টু দ্য পুয়ার, মাইক্রো ক্রেডিটওয়ালা, ওই মাইক্রো ক্রেডিটওয়ালার সঙ্গে কিন্তু ট্রাম্পের খুবই খারাপ সম্পর্ক। ট্রাম্প সম্পর্কে ডেমোক্রেটিক পার্টির হয়ে ডক্টর ইউনুস যেচে অনেক কথাবার্তা বলেছেন, যেগুলো ট্রাম্প পছন্দ করেননি, মনে রেখেছেন। এখন ট্রাম্প আসার পরে এখনই আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে কি হচ্ছে। তারা ইমরান খানকে ছেড়ে দেবে, এই ধরনের একটা প্রচন্ড রকম গুজব খবরের আকারে বেরিয়ে আসছে। ট্রাম্প ইমরান খানকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, সুতরাং ট্রাম্প চান ইমরান খান ফিরে আসুক, এবং ট্রাম্প চান না ডক্টর ইউনুস ক্ষমতায় বসে থাকুন। সুতরাং এই আগামী ২-৩ মাসের ভেতরেই অনেক পালা বদলাবে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র, পিটার হাস চলে গেলেন জুলাই মাসের প্রথম দিকে, আর জুলাইয়ের ১৫ তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র জানতো, তারাই কিন্তু ব্যাকডোর দিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে, এবং ডক্টর ইউনুস একদিকে ওয়াশিংটন, আরেকদিকে দিল্লি, এটা এই দুটোকে খুশি রেখেই তিনি ক্ষমতায় আছেন, এবং মাঝে মাঝে এমন ভাব দেখান যেন পাকিস্তানের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। ওইটা একটা গিভ অ্যান্ড টেক, একটা একটা ইকুয়েশন, মানে এদিকেও ঠিক রাখছেন, ওদিকেও ঠিক রাখছেন। তবে বাংলাদেশের জনগণের মন থেকে কিন্তু ইন্ডিয়া উঠে গেছে, ইন্ডিয়া ইজ অলরেডি আউট। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, ডক্টর ইউনূসের সরকারই বাংলাদেশের শেষ সরকার নয়। এরপরে হয়তো আরেকটা ভারতপন্থী সরকার এদেশে আসবে, ইলেক্টেড হয়ে আসবে বলে আশঙ্কা প্রকাশ করছে। কারা, নাম বলার দরকার নেই, আপনারাই জানেন কারা ভারতের সঙ্গে অতিরিক্ত দহরম মহরম করছে। দিল্লিতে গিয়ে বলে এসছে নরেন্দ্র মোদীকে, হুজুর আমাদের দিকেও একটু দেখবেন, আমরাও কিন্তু আওয়ামী লীগ যা করে তাই করব। তারা যদি ক্ষমতায় চলে আসে, আবার দেখবেন একটা ভারতপন্থী সরকার বাংলাদেশে আসবে। তবে আশার আলো ওইখানেই যে বাংলাদেশের জনগণ ভারতকে ঘৃণা করে, এবং মৌলানা ভাসানীর ওই কথা যে ভারত যে আমাদের শত্রু, এটা জানতে পারাটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অর্জন। আমি তাই বিশ্বাস করি ইসরায়েল এবং ভারত দুটো আমাদের সবচাইতে বড় শত্রু। নাম্বার ওয়ান হচ্ছে ভারত, নাম্বার টু হচ্ছে ইসরায়েল। এখন নাম্বার ওয়ান শত্রু দেশ থেকে যে প্রোপাগান্ডা গুলো আসছে, ওটা আইএসপিআর জবাব দিয়েছে, ভালোই কাজ করেছে। তবে ভারতও জানে, আনন্দবাজার পত্রিকাও জানে যে ইউনূস সরকারের সঙ্গে ভারতের যে একটা টেনশন, এটা হচ্ছে পাতানো। আমি তোমাকে গালি দেব, আমি তোমার এজলাসে খাড়ায়া যাবো, লোকে মনে করবে তোমাদের সঙ্গে আমাদের কোনো গন্ডগোল নাই। ওটাই এখন চলছে আপাতত। তবে আমি এটা বলেই শেষ করছি যে এই দিন দিন নয়, আরো দিন আছে। এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইউনূস সরকার কি পলিসি নেন, ওয়াশিংটন তার প্রতি কোন দৃষ্টিতে দেখে, তার উপর নির্ভর করবে ইউনূস সরকারের ভবিষ্যৎ। ইউনূসের সঙ্গে, ট্রাম্পের সঙ্গে যদি মোদির সম্পর্কের অবনতি ঘটে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খবর আছে। ইউনূস সরকার ভারতের জন্য কোনো থ্রেট নয়, আওয়ামী লীগের জন্য কোনো থ্রেট না। কারোরই বিচার হতে দেখেছেন? আমি তো মনে করেছিলাম এই ৪ মাসের মধ্যে অন্ততপক্ষে ৫-৬০০ লোকের ফাঁসি হয়ে যাবে। আরো হাজার খানিক লোকের যাবজ্জীবন কারাদণ্ড হবে। তারা তো জেলখানায় বসে পিকনিক করছে। বাড়ি থেকে খাওয়া আসছে, খাচ্ছে, তাস খেলছে, আড্ডা মারতেছে, গল্প করতেছে। কদিন পরে বেরিয়ে আসবে। এই হচ্ছে পাতানো খেলা। এই পাতানো খেলার ভেতরে আরেকটা পাতানো খেলা যেটা আনন্দবাজার পত্রিকা করলো, হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সামরিকভাবে চুক্তি করছে, সামরিক ট্রেনিং হবে, ওরা দেবে। ওরা জানে এটা মিথ্যা কথা। এটা বলে তারা দেখাতে চাচ্ছে যে ইউনূস সরকারের সঙ্গে ভারতের একটা গন্ডগোল আছে। এরাও উত্তর দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছি। পুরো জিনিসটাই একটা পাতানো খেলা। এটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই দুর্ভাগ্য। তবে এই দিন দিন নয়, আরো দিন আছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যেভাবে চলছেন, লোকে কিন্তু ধরে ফেলেছে। আমার মতো লোক, আপনাকে আমি মনে করতাম বাংলাদেশের জন্য অ্যাসেট। এখন তো আমি মনে করি আপনি একটা লায়াবিলিটি।
আপনি একটা কোমর ভাঙা সরকার চালাচ্ছেন, যেটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে টুডে অর টুমরো। কিভাবে হবে? সময় কারো জন্য বসে থাকে না। একটা পরিবর্তন আসবেই। কিভাবে আসবে সেটা আমরা এখনই নিশ্চিতভাবে বলতে পারি না। ৩-৪ মাস ৬ মাসের ভেতরেই। তবে আমরা সেটা আমাদের জন্য ভালো সংবাদ নিয়ে আসবে এই আশা করি আমি আজকের কথা এখানেই শেষ করছি।